ওই মহিলং মহিলং ও আনিলং আনিলং। অসম আরও অসমিয়া জাতিরও বাবে জুবিন গার্গকে আছিল। জুবিন গার্গ একটা অনুষ্ঠানর নাম। জুবিন গার্গ একটা সত্তার নাম। জুবিন গার্গ একটা জাতির পরিচয়। জুবিন গার্গ অসমিয়া সাংস্কৃতিক জগতের অভিভাবক। জুবিন গার্গে অসমিয়া জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে সম্মুখীন পড়া নেতৃত্ব প্রদান করেছিলেন। আসলে দেশের সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে যে জুবিন গার্গ কেবল একজন অসমিয়া গায়ক এবং হিন্দি সিনেমায় কণ্ঠদান করা একজন সাধারণ গায়ক ছিলেন। কিন্তু জুবিন গার্গ আসলে দেশের সংবাদ মাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে কেবল একজন গায়কই ছিলেন কি? আজকের এই লেখাটিতে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব আসলে জুবিন গার্গ কে ছিলেন। ৯০ দশকে জুবিন গার্গ অসমিয়া সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন। একজন পাকৈত বাদ্যযন্ত্রী হিসেবে জুবিন গার্গ সঙ্গীত জগতে তার যে যাত্রা শুরু করেছিলেন। ৯০ দশকের আসামে যারা জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন তাদের বাদ্যযন্ত্রী হিসেবে জুবিন গার্গ তার সঙ্গীতের যাত্রা শুরু করেছিলেন। যদিও জুবিন গার্গ একজন বাদ্যযন্ত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন, তবুও কিন্তু শৈশবেই জুবিন গার্গ বাদ্যযন্ত্রের সমান্তরালে সঙ্গীতেরও প্রশিক্ষণ নিয়েছিলেন। যেহেতু জুবিন গার্গের পিতার চাকরি প্রায়ই বদলি হতো, তাই জুবিন গার্গ এবং তার পরিবার কোনো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারতেন না। মেঘালয়ের তুরা থেকে শুরু করে তামুলপুর, করিমগঞ্জ, বিজনি, জোরহাট, গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গায় অল্প সময়ের ব্যবধানে ঘুরতে হওয়ার সুবাদে জুবিন গার্গ যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আসামের যে বৈচিত্র্য তা জুবিন গার্গ অল্প বয়সেই আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। বাদ্যযন্ত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করার খুব অল্প দিনের মধ্যেই জুবিন গার্গ কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে পরিচিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গুয়াহাটির বড়ুয়া মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়েই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত যুব মহোৎসবে জুবিন গার্গ শ্রেষ্ঠ গায়ক হিসেবে বিবেচিত হয়েছিলেন। হয়তো জুবিন গার্গ তখনই অনুমান করতে পেরেছিলেন তার ভবিষ্যৎ জীবনের যাত্রাপথ কী হবে। নিজের স্নাতক পর্যায়ের শিক্ষা অর্ধেকেই শেষ করে জুবিন গার্গ সঙ্গীতে সম্পূর্ণরূপে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৯২ সালে জুবিন গার্গ অনামিকা নামে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন। আসলে অসমিয়া সঙ্গীত জগতের জন্য সেটি ছিল এক কঠিন সময়ে। কোনো নতুনত্ব না থাকায় অসমিয়া লোকেদের সঙ্গীতের প্রতি মোহভঙ্গ হওয়ার উপক্রম হয়েছিল। সেই সময়েই অসমিয়া সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন দীর্ঘ চুলওয়ালা একেবারে খিন্দেহি এক যুবক। অনামিকা সমান্তরালভাবে সেই একই স্টুডিও থেকে একই সময়ে মুক্তি পেয়েছিল অনুরাধা নামের একটি অ্যালবাম। জুবিন একেবারে নতুন হওয়ায় অনামিকা অ্যালবামের তুলনায় অনুরাধা অ্যালবামটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। তখন দুর্গা পূজার সময়ে সবাই অনুমান করেছিল যে অনুরাধা অ্যালবামটি যেভাবে প্রচার করা হচ্ছে সেই হিসেবে অনামিকার তুলনায় অনুরাধার বিক্রি যথেষ্ট বেশি হবে। কিন্তু দুর্গা পূজার দশমীর আগেই একটি ব্যতিক্রমী খবর সবাইকে হতবাক করে দিয়েছিল। আসামের বিভিন্ন জায়গার বাজার থেকে সঙ্গীতপ্রেমী মানুষজন দশমীর দিন আসার আগেই অনামিকা অ্যালবামের প্রতিটি ক্যাসেট সংগ্রহ করেছিলেন। সেই দিনেই আসামে পেয়েছিল এক নতুন কণ্ঠশিল্পী। জুবিন গার্গ কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে যে প্রতিষ্ঠা করেছিলেন তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জুবিন গার্গ কেবল অসমিয়া ভাষাতেই গান করেননি, তিনি ভারতের প্রায় ৪০টি ভাষায় ৪০,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। সংখ্যার বিচারে দেখলে মাত্র ৫২ বছরের জীবনে বিশ্বের আর কোনো কণ্ঠশিল্পী এত ভাষা এবং এত সংখ্যক গানে কণ্ঠদান করেছেন বলে মনে হয় না। এটি হয়তো জুবিন গার্গের জন্য এক বিশ্ব রেকর্ড হলেও স্বীকৃত হয়নি। আসামে জুবিন গার্গ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর তিনি মুম্বাই গিয়েছিলেন। সেখানে তিনি অনেক হিন্দি গান গেয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইয়া আলী গানটির জন্য জুবিন গার্গ রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছিলেন। বলিউডে কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভের পরও তিনি নিজের শেকড় ভুলে যাননি। নির্দিষ্ট সময়ের পর জুবিন গার্গ স্থায়ীভাবে আসামে ফিরে এসেছিলেন এবং অসমিয়া সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি সবসময় বলতেন, আমি মুম্বাইতে সংগ্রাম করে কাজ করার থেকে আসামে রাজার মতো থেকে আসামের জন্য কাজ করব। এই কথাটি প্রমাণ করে যে জুবিন গার্গ ছিলেন একজন স্বাভিমানী অসমিয়া। তিনি শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও নিজের অসমিয়া জাতির জন্য থাকা স্বাভিমানের প্রমাণ দিয়েছিলেন। জুবিন গার্গ নিরবচ্ছিন্নভাবে আসামের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গেছেন। আসলে জুবিন গার্গ কেবল একজন কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক,
গীতিকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক, কবি, বাদ্যযন্ত্রী, সমাজকর্মী, প্রকৃতিপ্রেমী, সব মিলিয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব। জুবিন গার্গ যেমন আসামে প্রায় মৃতপ্রায় সঙ্গীত শিল্পকে নতুন প্রাণ দিয়েছিলেন, তেমনি একেবারে স্তব্ধ হয়ে যাওয়া অসমীয়া চলচ্চিত্র শিল্পকেও মিশন চায়না ছবির মাধ্যমে নতুন দিশা দিয়েছিলেন। আসামে বিশেষ করে রঙালী বিহুর সময় মঞ্চে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং মান্য শিল্পী ছিলেন জুবিন গার্গ। কিন্তু কিছু হিন্দি মাধ্যমে খবর প্রচারিত হয়েছে যে তার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। কিন্তু আসলে জুবিন গার্গের প্রকৃত সম্পত্তি বলতে গেলে কয়েক কোটি টাকা নয়। তিনি ছিলেন মানবদর্দী শিল্পী। আসামে যেমন মানুষ বিভিন্ন সমস্যার কারণে রাজনৈতিক নেতাদের কাছে সাহায্য চাইতে যায়, তেমনি জুবিন গার্গের কাছেও তেমনি বা তার চেয়েও বেশি মানুষ যেতেন। তিনি কাউকে নিরাশ করতেন না। নিজের হাতে টাকার অভাব হলেও ধার করে হলেও অন্যকে সাহায্য করতেন। জুবিন গার্গ কখনোই সাধারণ মানুষ থেকে নিজেকে আলাদা ভাবেননি। রাস্তার যে কোনো দোকানে বসে এক কাপ চা খাওয়ায় দ্বিধা করতেন না। পথচলায় দেখা হওয়া সাধারণ মানুষজনের খোঁজখবর নিতেন। সমাজ বা অসমীয়া জাতির ক্ষতি হতে পারে এমন কোনো কাজের বিরুদ্ধে তিনি কখনোই মুখ বন্ধ রাখেননি। তিনি আসলে অসমীয়া জাতির জন্য এক জনতার কণ্ঠস্বর ছিলেন। তিনি জীবনে কোনো রাজনৈতিক দলের প্রতি বা কোনো রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হননি। তিনি নিজেকে জনতার কণ্ঠ হিসেবে পরিচয় দিতেই বেশি সুখী অনুভব করতেন। আসামের প্রতিটি জাতি, প্রতিটি ধর্ম, প্রতিটি বর্ণের মানুষের কাছে তিনি ছিলেন অতি আপনজন। তিনি বলতেন, আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমি মুক্ত, আমিই কাঞ্চনজঙ্ঘা। তিনি প্রকাশ্যে বলতেন, আমার জাতি হল অসমীয়া, আর আমার ধর্ম হল মানুষ। অসমীয়া জাতিকে প্রতিটি মুহূর্তে ঐক্যের সুতায় বেঁধে রাখতে চেয়েছিলেন জুবিন গার্গ। তাকে আসামের কোটি কোটি মানুষ তাদের হৃদয়ের এক বিশেষ স্থানে স্থান দিয়েছিলেন। জুবিন গার্গের একটি আহ্বানেই আসামের সব দিক বদলে যেতে পারত। তার করা ভুল মানুষ ক্ষমা করে দিত, আর তার পাওয়া সাফল্য সবাই উদযাপন করত। এই কারণে জুবিন গার্গকে আসামের যুব সমাজের হার্টথ্রব বলা হতো। যখন তিনি অসুস্থ হওয়ার খবর আসে, তখন আসামের শহর নগর, গ্রামগঞ্জ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। অনেকে বলেছিলেন, যদি তাকে সুস্থ করতে অঙ্গ দান করতে হয়, তাতেও তারা প্রস্তুত। আসামের বহু মানুষের কাছে তিনি ছিলেন জীবন্ত ভগবান। অনেকে তাকে নিজের আরাধ্য দেবতা হিসেবে মানতেন। যখন এই মানুষটি ইহলোক থেকে বিদায় নিলেন, তখন সমগ্র আসাম স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারেনি যে জুবিন গার্গ এই পৃথিবীতে আর নেই। তার অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার কথাই মানুষ কল্পনা করতে পারেনি। কারণ আসামের মানুষ তাকে সবসময় প্রাণবন্ত, সক্রিয় একজন মানুষ হিসেবেই ভেবেছে। তার মৃত্যুর খবর আসতেই আসামজুড়ে নেমে এলো এক নিস্তব্ধতা। তার প্রতি শ্রদ্ধা ভক্তির কারণে আসামের শহর নগর, গ্রামগঞ্জে কান্নার রোল উঠল। দোকানপাট, গাড়ি মোটর চলাচল স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে গেল। 19 সেপ্টেম্বর 2025 সালে তার মৃত্যুর পর রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করল। মুখ্যমন্ত্রী নিজেই সব প্রস্তুতির তদারকি করলেন। যেহেতু তিনি বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাই দেশে ফিরিয়ে আনতে কিছুটা সময় লেগেছিল। সিঙ্গাপুর থেকে তার দেহ 21 সেপ্টেম্বর 2025 সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে করে গুয়াহাটি আনা হয়। খবর আসার পর থেকেই অসংখ্য ভক্ত তার বাড়ির বাইরে ভিড় করতে শুরু করেছিলেন। তাকে শেষবারের মতো দেখার আশায় ভক্তরা দিন-রাত অপেক্ষা করেছিলেন। গুয়াহাটি বিমানবন্দরে তার মরদেহ আসার খবর পেয়ে আরও বিপুল ভিড় জমে গিয়েছিল। সাধারণত বিমানবন্দর থেকে তার বাড়ি যেতে 40 মিনিট সময় লাগে, কিন্তু ভক্তদের ভিড়ের কারণে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সকে পৌঁছতে লেগেছিল প্রায় 7 ঘণ্টা। পুরো পথজুড়ে ভক্তরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। এই দৃশ্য আসামের ইতিহাসে বিরল ছিল। পুলিশের কর্মীরাও চোখ মুছতে মুছতে দায়িত্ব পালন করছিলেন। অ্যাম্বুলেন্স চালকও চোখ মুছতে মুছতে গাড়ি চালাচ্ছিলেন। আসামে এমন একজনও ছিলেন না, যিনি অন্তত এক ফোঁটা চোখের জল ফেলেননি। পৃথিবীর আর কোথাও হয়তো এমন নজির পাওয়া যায় না। কেউ কারও প্রতি সমবেদনা জানানোর ভাষাই খুঁজে পাচ্ছিল না। পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানানোর পর তাকে সরুসজাই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে জনতার ঢল নেমেছিল। সবাই একসুরে বলছিল, জয় জুবিন দা, আমাদের জুবিন দা, অমর জুবিন দা। লাখ লাখ ভক্ত যেন তাকে শেষবারের মতো দেখতে পারে,
তাই সরকার তার দেহ প্রায় ৪৮ ঘণ্টা স্টেডিয়ামে রেখেছিল। তার মৃত্যুর পর আসামে এমন একজনও ছিল না যে আবেগাপ্লুত হয়নি। জুবিন গার্গের স্বর্গগমনের খবর পাওয়ার পর থেকেই প্রকৃতিও বেদনায় বিহ্বল হয়ে পড়েছিল। জুবিন চিকিৎসা করে সুস্থ করে তোলা এক আহত বাদরটি শ্রদ্ধা জানানোর জন্য আরতি দিয়ে রাখা জুবিন গার্গের ছবিতে ধরে আবেগে ভরে বসেছিল। আরেকটি স্থানে জুবিন গার্গের ছবির সামনে একটি কুকুর প্রণাম করছিল। অন্য এক ছবির সামনে আবার একটি ষাঁড় গরুও আবেগে ভরে শুয়েছিল। জুবিন গার্গকে রাজকীয় শ্রদ্ধাঞ্জলির জন্য সরুসজাই স্টেডিয়ামে রাখার কিছু সময় পরেই এক ঝাঁক বৃষ্টিতে সবাইকে ভিজিয়ে দেয় এবং তাকে সরুসজাই স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়ার পরও আরেক ঝাঁক বৃষ্টি নামে। আশ্চর্যের বিষয়, বৃষ্টিটা কিন্তু শুধু জুবিন গার্গকে রাখা জায়গাটির বাইরে আসছিল, রাজ্যের অন্য কোনো প্রান্তে নামেনি। জুবিন গার্গ যে শুধু মানুষের কাছেই নয়, প্রকৃতি এবং পশুদের কাছেও আপন ছিলেন তা এই সব দৃশ্য স্পষ্টভাবে প্রতীয়মান করেছে। জুবিন গার্গের এই সব দিকই তাকে আসামের এক অদ্বিতীয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আসামের প্রতিটি মানুষের হৃদয়ের কোণে বেঁচে থাকা সম্রাট যে আর কোনোদিন স্পষ্টভাবে সাধারণ জনতার জন্য মঞ্চ থেকে কাউকে চ্যালেঞ্জ জানাতে আসবেন না, তা মানতে সবারই যথেষ্ট কষ্ট হচ্ছিল। সবাই একস্বরেই বলে উঠছিল যে আমাদের জুবিন দার কোনোদিন মৃত্যু হতে পারে না। জুবিন দা শুধু বিশ্রাম নিচ্ছেন, তিনি আবার উঠবেন, আবার গান গাইবেন। জুবিন দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে লাখ লাখ মানুষ বিশ্বাস করতে চাইছিল না। বিমানবন্দর থেকে শুরু করে সরুসজাই স্টেডিয়াম এবং সমাধিক্ষেত্র পর্যন্ত যেভাবে জুবিন দাকে শেষ যাত্রায় সঙ্গ দিল সেই রকম নিদর্শন দেশে আগে কখনো দেখা যায়নি। যে রাস্তা দিয়ে জুবিন দার নিথর দেহ গন্তব্য অভিমুখে যাচ্ছিল সেই রাস্তায় কেবল মানুষের স্রোত বইছিল। সেই রাস্তাগুলোতে সরকার আগে থেকেই জারি করা নির্দেশনা অনুসারে যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়েছিল। জুবিন গার্গকে শেষ বিদায় জানাতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা মানুষের সংখ্যা দেশ এবং এশিয়া মহাদেশে প্রথম এবং সমগ্র পৃথিবীতে চতুর্থ সর্বোচ্চ। জুবিন গার্গকে শেষবারের জন্য দেখতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে যে কোনো বয়সের মানুষ নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তার একটাই কারণ, জুবিন গার্গকে সবাই মন থেকে ভালোবাসে। জুবিন গার্গ কখনো আসামের মানুষের দুঃখ দেখতে পারতেন না। বন্যার সময় জুবিন গার্গ রাজপথে নেমে আর্তজনের জন্য সবাইকে সাহায্য করার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন। আর্তজনের সাহায্যের জন্য জুবিন গার্গ নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্থানে ফুটবল খেলার আয়োজন করেছিলেন এবং সেই খেলায় নিজে একজন খেলোয়াড় হিসেবেও অংশ নিয়েছিলেন। খেলা থেকে অর্জিত অর্থ দিয়ে আর্তজনকে সাহায্য করেছিলেন। জুবিন গার্গ শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর পাওয়ার পর সেই শোক সহ্য করতে না পেরে আসামের বহু স্থানে অনেকেই আত্মহত্যা করেছে বলে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর আসামের বিভিন্ন প্রান্তে কিছু অনুরাগীর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। কোনো একজন শিল্পীকে কতটা ভালোবাসলে মানুষ নিজের জীবনকেও তুচ্ছ জ্ঞান করতে পারে তার প্রমাণ জুবিন গার্গের মৃত্যু সবাইকে দিয়ে গেল। ইতিমধ্যে জুবিন গার্গের মৃত্যুতে আসাম সরকার ৪ দিনের জন্য রাজ্যিক শোক ঘোষণা করেছে। পঞ্চম দিনে যেহেতু সবার প্রিয় শিল্পীর অন্তিম সংস্কার সম্পন্ন করা হয় তাই সমগ্র কামরূপ মহানগর জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল এবং রাজ্যের অন্যান্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। কিন্তু প্রিয় শিল্পীকে শেষবারের জন্য শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে পঞ্চম দিনও সমগ্র রাজ্যের সব অনুষ্ঠান প্রতিষ্ঠান, দোকান বাজার সম্পূর্ণ বন্ধ ছিল। প্রিয় শিল্পীর শোকে ম্রিয়মাণ রাজ্যের প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছিল। গুয়াহাটির নিকটবর্তী সোনাপুরস্থিত কমারকুচিতে আসাম সরকার প্রায় ১০ বিঘা জমিতে আসামিয়ার জাতীয় সম্পদ জুবিন গার্গের শেষকৃত্য রাজকীয় মর্যাদায় সম্পন্ন করার কথা ঘোষণা করেছে। এই স্থানেই নির্মাণ করা হবে জুবিন গার্গের স্মৃতিসৌধ ও সমাধিক্ষেত্র। এর বাইরে ইতিমধ্যে বহু আসামি ব্যবসায়ী ঘোষণা করেছে যে যদি সরকার অনুমতি দেয় তাহলে নিজেদের জমিতে নিজেদের খরচে তারা পৃথকভাবে জুবিন গার্গের মূর্তি নির্মাণ করবেন। শিক্ষার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরাও ঘোষণা করেছে যে যদি সরকার অনুমতি প্রদান করে তাহলে তারাও প্রিয় শিল্পী জুবিন গার্গের নামে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি করবেন। আসামের বিভিন্ন জাতীয় দল সংগঠন এবং ব্যক্তিবিশেষও ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আসামের প্রায় অনেক জেলায় জুবিন গার্গের আবক্ষ প্রতিমূর্তি নির্মাণ করা হবে। আমি কাউকে খাতির করি না বলে চ্যালেঞ্জ জানানো এবং যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সদা প্রস্তুত থাকা জুবিন গার্গ আসাম এবং আসামিয়া জাতির জন্য আসলেই কে ছিলেন সেই প্রমাণ তার অন্তিম যাত্রায় আসামিয়া মানুষ দেখিয়ে দিয়েছে। জুবিন গার্গ যদিও শারীরিকভাবে চলে গেছেন কিন্তু তার সৃষ্টি,
তার ব্যক্তিত্ব চিরদিন চিরকাল আসাম এবং আসামিয়া জাতির মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে। জুবিন গার্গ আসাম এবং আসামিয়া জাতির জন্য যুগ যুগান্তর ধরে অমর হয়ে থাকবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়তো জুবিন গার্গ, কারণ জুবিন গার্গ জীবিত অবস্থায় যত টাকা উপার্জন করেছিলেন তার চেয়ে বহু গুণ বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। জুবিন গার্গ সারাজীবন যে ভালোবাসা অর্জন করেছিলেন তার জন্য তিনি সর্বদাই ধনী ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মানুষের জীবনে উপার্জিত অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা, আদর, সম্মান কোনোদিনও শেষ হয় না। জুবিন গার্গ চিরদিন, চিরকাল আসাম এবং আসামিয়া জাতির হৃদয়ের মধ্যে সজীব হয়ে বেঁচে থাকবেন।